ঈদযাত্রার শেষ দিনে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ জট, পথে পথে ঘরমুখী মানুষদের ভিড়। শেষ সময়ে বৈরী আবহাওয়ার মাঝেই সরগরম কোরবানির পশুর হাট। প্রান্তিক চামড়া সংগ্রহকারীদের ন্যায্য মূল্য নিশ্চিতে কঠোর নজরদারি থাকবে বললেন বাণিজ্য মন্ত্রী। ঈদ জামাতের জন্য প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ময়দান। নিরাপত্তায় সর্বোচ্চ জোর, থাকবে ড্রোন ও সিসি ক্যামেরা। ঈদের লম্বা ছুটি, লাখো পর্যটক বরণে প্রস্তুত সমুদ্র নগরী। হোটেল, মোটেল ও পর্যটন কেন্দ্রে সাজ রব। আগামীকাল দেশে উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনের সাথে ঈদ করতে আজও শেকড়মুখী মানুষ। তবে এই যাত্রায় ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি আর যানজট। বৈরী আবহাওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দেখা দিয়েছে তীব্র যানজট। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কোথাও ঢিমেতালে, আবার কোথাও যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। টাকা বাঁচাতে অনেকে খোলা ট্রাকে ফিরেছেন বাড়ি। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে বাগড়া বাঁধিয়েছে বৃষ্টি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আটকা পড়েছেন অনেকে। দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সিগঞ্জ মহাসড়কে ভোগান্তি নেই। এদিকে ঢাকা জেলায় সড়ক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য সময়ের চাইতে ভালো বলে দাবি করেছেন জেলা প্রশাসক ফরিদা খানম। প্রশাসন ও পুলিশ সমন্বিতভাবে কাজ করায় ঈদের যাত্রীদের দুর্ভোগ কম হয়েছে। চুরি, ছিনতাই এবং হাট ও পশু পরিবহনে বিশৃঙ্খলা দেখা যায়নি বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন। দুপুরে সাভারের বাইপাইল এলাকায় সড়ক সহ সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে এসব কথা জানান তারা। ঈদযাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, সড়কে যানবাহনের চাপ এখন কেমন দেখছেন, জানাবেন। আসলে আজকে বলা যায় যে এই শিল্পাঞ্চলে শেষ দিনের ঈদযাত্রা চলছে এবং এই ঈদযাত্রা ঘিরে আমরা বিশেষ করে সাভারবাসী যে একটা আতঙ্কের মধ্যে ছিল, যেহেতু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগর চন্দ্রা অংশটি সাভারের মধ্যে পড়ে এবং এটি ঢাকা জেলার শেষ অংশ বলা যায়। তো এই অংশটুকুতে কিন্তু উন্নয়ন কাজ ঘিরে সংকীর্ণ সড়ক, খানাখন্দে ভরা সড়ক, তার উপরে এই প্রতিকূল আবহাওয়া, বৃষ্টি সব মিলিয়ে কিন্তু একটি আশঙ্কা ছিল দীর্ঘ যানজটের। তবে পুলিশ প্রশাসন এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে এই অঞ্চলের, তাদের কথাসহ বিভিন্ন তাদের কার্যক্রম, তাদের সদস্যরা এই সড়কটিতে যেভাবে কাজ করেছে সেই বিষয়টি মাথায় রেখে আমরা সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেছি এবং যতটুকু আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন ধরে কিন্তু সাভার অংশে খুব বেশি যানজটের মতো ভোগান্তি ছিল না। এখানে বাস স্ট্যান্ড এলাকাগুলোতে বেশ কিছু অংশে আমরা ধীরগতি পেয়েছি। এমনকি গতকাল রাতেও আমরা দেখতে পেয়েছিলাম যে নবীনগর থেকে বাইপাইল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার অংশ পুরোটাই যানজটের মধ্যে ছিল। তবে এই অংশটুকু ছাড়া বাকি অংশটুকু কিন্তু নির্বিঘ্নেই এই অঞ্চলের বাসিন্দারা পার হতে পেরেছেন এবং এখন এই যে চন্দ্রা থেকে বাইপাইল থেকে চন্দ্রামুখী যে সড়কটি রয়েছে এই সড়কটিতে যানবাহন দেখছেন চলছে, তারা কিন্তু নির্বিঘ্নে এই সড়কটি পার হতে পারছেন। সড়কে এখন পর্যন্ত কিন্তু বেশ কিছু যাত্রী আমরা দেখতে পেয়েছি এই পয়েন্টটিতে এবং পরিবহনও রয়েছে। যাত্রীদের সাথে কথা বলেছিলাম, অনেকেই যারা অপেক্ষমান রয়েছেন তারা জানিয়েছেন যে তাদের কাঙ্ক্ষিত পরিবহনের জন্য তারা অপেক্ষা করছেন এবং এখান থেকে যেসব বাস ছেড়ে যাচ্ছে আমরা কিন্তু বেশিরভাগ বাসই এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা আসন ফাঁকা নিয়েই আসলে এই অংশটা পার হচ্ছেন। বাসের যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে বেশিরভাগ যাত্রী চলে যাওয়া এখন আসলে শেষ মুহূর্তে বাস মোটামুটি ফাঁকা নিয়েই তারা এই অংশটি পার হচ্ছেন এবং এই বাইপাইল পয়েন্টে কিন্তু যেহেতু এটি একটি যানজটের চিহ্নিত অংশ ছিল, সেই দিকটি বিবেচনায় রেখে কিন্তু প্রশাসনের সব ধরনের উদ্যোগই এখানে ছিল এবং আজকে দুপুরেও কিন্তু ঢাকা জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অংশটি প্রদর্শন করেছেন। এই ছিল এখানকার পরিস্থিতি। শফি, ধন্যবাদ আপনাকে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে ঈদযাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কি অবস্থা, ভোগান্তি নিয়ে যাত্রী ও চালকরা কি বলছেন, জানাবেন।
সুনন্দা, এর আগেও যেমনটা জানাচ্ছিলাম, চিত্রটা খুব বেশি পরিবর্তন হয়নি, তবে ঢাকা থেকে যে গাড়ির স্রোত উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল সেই স্রোতের সংখ্যা কিছুটা কমে এসেছে। এর ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে গাড়ির যে আমরা ধীরগতি বা যানজট সেটি এখন 20 কিলোমিটারের মধ্যে রয়েছে। তবে আমরা কর্তৃপক্ষের সাথে যেটা কথা বলেছি যে সেতু কর্তৃপক্ষ যে জিনিসটি জানিয়েছে যে দুপুর 2টো থেকে সেতুর যে উত্তরবঙ্গমুখী করে দেওয়ার ফলে যে একযোগে যে ঢাকা থেকে যে গাড়িগুলি উত্তর দিকে যাচ্ছিল সেই সেতুকে 4 লাইন করে দেওয়ার ফলে কিছুটা গাড়ির গতি বেড়েছে এবং এই স্রোতটি যদি ঠিকভাবে পারাপার করা যায় তাহলে আরও ঘণ্টাখানিকের মধ্যে মহাসড়কের একটি স্বাভাবিক পরিস্থিতি যেটি হওয়ার কথা সেটি স্বাভাবিক হবে। তবে আমরা চালক এবং যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে প্রায় 16 ঘন্টার মতো এই মহাসড়কের এই ভোগান্তির পাড়ি দিয়ে তাদেরকে যেতে হচ্ছে এবং গতকাল থেকে রাত 10টার পর থেকে এই মহাসড়কের একই রকম স্থবির অবস্থা সেটি যেমনটা দর্শকদেরকে জানাচ্ছিলাম যে বৃষ্টি, অতিরিক্ত গাড়ির চাপ, রাস্তায় গাড়ি বিকল হয়ে যাওয়া, সেতুতে সড়ক দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া সহ নানান কিছুর কারণেই কিন্তু এই মহাসড়কের যে তীব্র যে সৃষ্টি হয়। আরেকটি বিষয় আপনি জানেন যে এই যমুনা যে সেতুটি রয়েছে এটির সর্বোচ্চ সক্ষমতা তৈরি করা হয়েছিল 12,000 যানবাহন পারাপার হবে একদিনে। সেই যমুনা সেতু দিয়ে এখন পারাপার হয়েছে আজ 24 ঘন্টায় 56,000 যানবাহন এবং রাত 12টা থেকে 2টা পর্যন্ত আরও 26,000 যানবাহন। ফলে এই যে অতিরিক্ত যানবাহনের যে চাপ, সেই চাপ কিন্তু অল্প সক্ষমতার যমুনা সেতু সেটি বহন করতে পারে না, সক্ষমতা সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতাগুলির জন্যই যখন 4 লেন দিয়ে অতিরিক্ত গাড়ি একদম যমুনা সেতু পর্যন্ত যে পৌঁছায় তখন একটি প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এবং যে সীমাবদ্ধতা সেই সীমাবদ্ধতার দরুন কিন্তু যে স্বাভাবিকভাবে গাড়ির যখন গতি কমে যায় এবং পিছন দিকে যে গাড়িগুলি থাকে সেই গাড়ির মধ্যে আরেকটি যে ধীরগতি তৈরি হয়। আপনি দেখতেই পাচ্ছেন যে এই যে গাড়ির স্রোত, সেই গাড়ির স্রোতে যখন স্বাভাবিক গতির থেকে কমে যায় তখন কিন্তু অন্যান্য যে গাড়িগুলো সেগুলো দাঁড়িয়ে যায় এবং এর ফলে যে যানজট এবং ভোগান্তির সৃষ্টি হচ্ছে এবং অতিরিক্ত গাড়ির যে চাপ সেই চাপ সামাল দেওয়ার জন্য এই যমুনা সেতু সেটি দীর্ঘদিন ধরেই একটি দুরবস্থার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যে মহাসড়কের বিভিন্ন অংশে 4 লেন থাকলেও যমুনা সেতু 2 লেন হওয়ার ফলে এই যমুনা সেতু দিয়ে যে সঠিকভাবে যানবাহন পারাপার সেটি কোনোভাবেই কিন্তু কোনো এই যে ঈদ উৎসব যেটি বলছি সেটিকে কিন্তু সামাল দেওয়া যাচ্ছে না। আর এরপরেও যেটি দেখছেন যে যারা যাচ্ছেন খোলা ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্নভাবে যাচ্ছেন, এটির জন্য আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে গণপরিবহনের সংকটের কথা বলেছেন এবং যে এই সংকটের ফলে লোকাল যে গাড়িগুলি রয়েছে যেগুলো সিটিং বাস যাদের আগের টিকিট কাটা ছিল তাদের ভাড়াটা ঠিক থাকলেও কিন্তু এই মৌসুমি যারা পরিবহন রয়েছেন বিশেষ করে ঢাকার সিটি সার্ভিস যে গাড়িগুলো রয়েছেন সেগুলোতে তারা গলা কাটা করছেন। আপনি যদি একটু উদাহরণ দিয়ে রাখি, টাঙ্গাইল থেকে বা চন্দ্রা থেকে টাঙ্গাইলের সর্বোচ্চ ভাড়া 150 টাকা, সেখান থেকে আমাদেরকে যাত্রীরা জানিয়েছেন যে 900 টাকার অধিক ভাড়া লাগছে। এক্ষেত্রে ভোগান্তি, যানজটের ভোগান্তি, দ্বিতীয়ত এই যে ভাড়া নৈরাজ্য এবং এসব মিলিয়েই কিন্তু এবারের ঈদযাত্রাটিও খুব যে স্বস্তির হওয়ার কথা ছিল সেটি হলো না এবং প্রায় 16 ঘন্টার অধিক সময় ধরে এই মহাসড়কে একটি স্থবিরতা বা ভোগান্তি সেই ভোগান্তির চিত্রই আমরা লক্ষ্য করেছি। সোহেল, ধন্যবাদ আপনাকে। আর মাত্র একদিন বাকি ঈদুল আজহার, শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর কেনাবেচা। দিনাজপুর, বাগেরহাট ও চাঁপাইনবাবগঞ্জের হাটগুলো মুখর ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে, যদিও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতাদের মাঝে। ঈদুল আজহা উপলক্ষে সে সময় জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। জমে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের বটতলা, ভর্তিপুর, মনাকষা, কানসার, রহনপুর, নাচলের কোরবানির পশুর হাটগুলো। বেড়েছে বেচাকেনাও। আমি দামটা অনেক বেশি দেখতেছি, যেরকম ধারণা আমি করেছিলাম যে বাজেটের ভিতরে গরু নিব, মনে হচ্ছে যে মিলছে না। আমার কাছে মনে হয়েছে কম। খাওয়ার দাম বেশি। আপনার গত বছর 30-32 খুদ ছিল, এবার আমরা 38-35 করে খুদ কিনছি। খৈলের দামও বেশি। আগের থেকে গরুর দামটা মনে হচ্ছে তুলনামূলক কমই আছে। এদিকে দিনাজপুরের বিভিন্ন হাটে পর্যাপ্ত পশু থাকলেও ক্রেতাদের আনাগোনা ও তৎপরতা বেশ কম। দাম ক্রেতাদের সাধ্যের মধ্যে থাকলেও বেচাকেনা নিয়ে হতাশ বিক্রেতারা। গরু আমদানিও আছে এবং খরিদ্দারও আছে ভালো। গরু বাজারও মোটামুটি ভালো আছে। নাগালের মধ্যে আছে, কিন্তু পরিবেশ পরিস্থিতি আর্থিকভাবে একটু খারাপ, যার জন্য হয়তো যারা কুরবানি দিবে তাদের একটু কষ্ট হচ্ছে। এদিকে বাগেরহাটের বিভিন্ন পশু হাটগুলো এখন ক্রেতা ও বিক্রেতার হাট ডাকে জমজমাট। দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে রয়েছে মত দ্বিমত। গরুর দাম
হাট অনুযায়ী গরুর সংখ্যা কম থাকায় অনেক দাম বেশি। বেচা কিনে খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনী নজরদারির পাশাপাশি জাল টাকা শনাক্তে বিশেষ মেশিনের ব্যবস্থা রাখা হয়েছে হাটে। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। শেষ সময় লক্ষ্মীপুরে জমে উঠেছে কোরবানির পশুর কেনাবেচার হাট। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও ক্রেতা বিক্রেতাদের মুখর হাটগুলো। আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন উদ্দিন শুভ। শুভ, এই শেষ সময়ে কোন পশুর চাহিদা কেমন, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। জি, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের যে পশুর হাটগুলো রয়েছে সেখানে প্রথম থেকে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি। যদিও ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে কিছুটা দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের পৌর গরুর বাজারে। এখানে সকাল থেকেই ক্রেতা এবং বিক্রেতাদের উপচে পড়া ভিড় আমরা দেখেছি। তো যদিও সকাল 10টার দিকে বৃষ্টিপাতের কারণে কিছুটা যে ক্রেতা এবং বিক্রেতার ভিড় কিন্তু একটু কমেছে। তারপরে এখানে যে ছোট এবং মাঝারি আকারের যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা এখানে রয়েছে। ক্রেতারাও স্বাচ্ছন্দ্যে এখানে গরু ছাগল দেখছেন এবং কোরবানির পশু শেষ সময়ে কেনার জন্য কিন্তু তারা হাট বাজারগুলোতে। সিলেটের কোরবানির পশুর হাটের শেষ সময়ে জমে উঠেছে বেচা কেনা। হাটে নিরাপত্তায় কঠোর অবস্থানের প্রশাসন। আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান শাহ। তাওহিদুর, কোরবানির পশু সরবরাহ কেমন দেখছেন? ক্রেতা চাহিদা ও পশুর দাম নিয়ে বিস্তারিত জানাবেন। সিলেটের একমাত্র স্থায়ী পশু কেনাবেচার হাট কাজির বাজারে আমি এখন রয়েছি এবং এখানে একদম শেষ সময় এসে আপনি যেমনটি বলছিলেন সিলেটে এই কাজির বাজারে জমে উঠেছে পশু কেনাবেচা। গত বছর যে জায়গায় এক সপ্তাহ আগে থেকে বিপুল ক্রেতা সমাগমে সরগরম হয়ে উঠত বাজার, সেই তুলনায় এবছর একদম শেষ মুহূর্তে এসে আসলে বাজার জমে উঠেছে। এবং আজকে সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে সিলেটে বাজারের একদম শেষ দিনের বাজার নিয়ে কিছুটা শঙ্কিত থাকলেও একদম বিকেলের এই সময়টাতে অর্থাৎ এখন থেকে মাত্র আধ ঘন্টা আগ থেকেই কিন্তু রোদ উঠেছে, ফলে বাজারে বিপুল সংখ্যক ক্রেতারা এসেছেন। এখানে যারা ক্রেতা ব্যবসায়ীরা বলছেন যে গরু খাদ্যের দাম 30 থেকে 40% পর্যন্ত বেড়ে যাওয়ার কারণে গরুর দাম এবার বেড়েছে। গত বছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা বেশি বলে জানাচ্ছেন। তবে ক্রেতারা আশা করছেন শেষ সময়ে দাম কিছুটা কমতে পারে, তাই অনেকেই এখনও হাটে ঘোরাফেরা করছেন। তবে গতকালকে কিন্তু সিলেটের এই একমাত্র স্থায়ী পশুর হাট থেকে সিলেট শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে বিপুল সংখ্যক পশু কেনা বেচা এখানে হয়েছে। এবং পাশাপাশি আজকে কিন্তু সিলেট শহরে যারা বসবাস করে থাকেন তাদের আসলে যে মূলত গরু রাখার জায়গা না থাকার কারণে আজকেই কিন্তু ব্যাপারীরা আশা করছেন যে সিলেট শহরের মানুষজন এখান থেকে গরু কিনে নিয়ে যাবেন। অন্যদিকে ক্রেতারা যেটি বলছেন যে হাটে পছন্দের গরু মূল্য দাম বেশি, তাই কেনা সম্ভব হচ্ছে না। বিশেষ করে ছোট গরুর চাহিদা ও দাম তুলনামূলক বেশি হচ্ছে, তাই শেষ সময়ে খামারিরা দাম কমাবেন এমনটি প্রত্যাশা রয়েছে। তবে এবার জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে যেটি জানা গেছে যে জেলায় কুরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় 1,03,938টি পশুর, বিপরীতে প্রস্তুত রয়েছে 1,07,965টি। অর্থাৎ এই পরিসংখ্যান বলছে চাহিদা মিটিয়েও প্রায় 3,966টি পশু উদ্বৃত্ত থাকবে। এবছর সিলেট জেলায় মোট 60টি পশুর হাট বসেছে এবং সিলেট সিটি কর্পোরেশন এলাকায় 7টি সহ মোট 67টি কিন্তু পশুর হাট বসছে। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে পশু কেনা বেচা চলছে এবং পশুর হাটে কিন্তু জাল নোট শনাক্তকরণ সহ এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও কঠোরভাবে জোরদার করা হয়েছে। আজকে শেষ মুহূর্তে এসে রাতেও কিন্তু প্রচুর কেনা বেচা হবে এবং ভোর পর্যন্ত কিন্তু কাজির বাজার জমে উঠবে। পাশাপাশি সিলেটের সব বাজারেই চলবে দেদার কেনা বেচা, এমনই প্রত্যাশা সকলের। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিলেটের কাজির বাজার থেকে পশু কেনা বেচার সবশেষ। সুনন্দা। তাহিদি, ধন্যবাদ আপনাকে। ঢাকার আশুলিয়ায় পশুর হাটে গরু বাধাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে হাট কর্তৃপক্ষ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। মধ্যরাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম পশুর হাটে এই ঘটনা ঘটে। নিহতদের পরিবারের অভিযোগ 18টি গরু ও 2টি ছাগল নিয়ে হাটে গিয়েছিলেন শহীদুল্লাহ কায়সার ও স্বজনরা। হাটে গরু বাধা নিয়ে আরেক ব্যাপারীর সাথে বিরোধের সংঘর্ষে আহত হন। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হামলার সময় গরু ছাগল বিক্রির প্রায় 5,40,000 টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন তারা। নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
হাট কর্তৃপক্ষের লোকজন এবং আশেপাশে আরো লোকজন যারা ছিল, এরা সবাই আমার উপরে আক্রমণ করে। তো একটা পর্যায়ে যখন আমার মেজু মামা যখন আমাকে বাঁচাইতে আসে, আমার মামার উপরেও তারা হামলা করে। এই ব্যাপারে ধামরাই থানা পুলিশের সহায়তায় তাকে মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য তার বডি ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আর উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ঈদুল আজহায় প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে পশুর চামড়ার ন্যায্য মূল্য পান সেজন্য সরকারের কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেটের চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। চামড়া কেনায় ধীরগতি দেখা গেলে প্রয়োজনে সরকার ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেয়া হবে। এসব উদ্যোগের মূল উদ্দেশ্য হল চামড়ার সঠিক সংরক্ষণ ও রপ্তানি আয় বৃদ্ধি করা। এছাড়া আগামীর বাজেট ব্যবসা বান্ধব পরিবেশ বিনিয়োগ আকর্ষণ ধারার সূচনা করবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। চামড়া খাত এখনো আমাদের রপ্তানিতে প্রায় $1 বিলিয়ন যোগান দেয়। এটার পথে যে লজিস্টিক বাধাগুলি আছে বা এই খাতের বিকাশের পথে যে বাধাগুলি আছে সেগুলি আমরা ইতিমধ্যে চিহ্নিত করেছি। প্রয়োজনে যদি আমাদের ইন্টারভেনশন দরকার হয়, আমাদের হস্তক্ষেপ প্রয়োজন হয়, আমরা হস্তক্ষেপ করব যাতে চামড়া বিক্রয় করতে পারেন তারা। কোরবানির ঈদকে সামনে রেখে বাগেরহাটের চুই ঝালের চাহিদা বেড়েছে কয়েক গুণ। প্রতিদিন ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে এই জনপ্রিয় মশলা। বর্তমানে মোটা চুই ঝাল প্রতিমণ 26 থেকে 28 হাজার ও মাঝারি মানের চুই ঝাল 18 থেকে 20 হাজার টাকায় বিক্রি হচ্ছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় মশলা চুই ঝাল। মাংস রান্নায় স্বাদ ও ঝাঁঝ বাড়াতে চুই ঝালের ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে গরু ও খাসির মাংস রান্নায় চুই ঝাল থাকায় কোরবানি ঈদকে ঘিরে বাজারে চাহিদা বেড়েছে কয়েক গুণ। তাই ঈদুল আজহাকে সামনে রেখে বাগেরহাটের চুই ঝালের চাহিদা বেড়েছে কয়েক গুণ। বেচা কেনার পাশাপাশি ঊর্ধ্বমুখী দামও। বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে চুই ঝাল নিতে আসতেছে তাদের নিজস্ব এলাকায় বিক্রি করার জন্য। চুই ঝালটা স্থানীয়ভাবে খুব উৎপাদিত হয়। গরুর গোশের সাথে চুই ঝাল খুব সুস্বাদু। জেলার ফকিরহাট উপজেলার বিভিন্ন বাজার ও আড়ত থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা বাজারে চুই ঝাল সরবরাহ করা হচ্ছে। ব্যবসায়ীরা জানান বর্তমানে মোটা চুই ঝাল প্রতিমণ 26 থেকে 28 হাজার টাকা এবং মাঝারি মানের চুই ঝাল 18 থেকে 20 হাজার টাকায় বিক্রি হচ্ছে। চুই ঝাল নিয়ে বিক্রি করে আমি লাভবান এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই ফকিরহাটে চুই ঝাল নেওয়ার জন্য আসে। এখান থেকে চোখে জাল নিয়ে ওইখানে 100 কোরবানির ঈদ উপলক্ষে ইতোমধ্যে প্রায় 50 মণ চুই ঝাল বিক্রি হয়েছে। আগামী 14 দিনের মধ্যে আরো 50 মণ চুই ঝাল বিক্রির আশা কৃষি কর্মকর্তার। দুই ধরনের চুই আছে আসলে। দেশি যে চুই যেটা এটা হচ্ছে গেঁচো চুই এবং ঝাড় চুই যেটা। তো বর্তমানে বাণিজ্যিকভাবে বেশি আবাদ হচ্ছে ঝাড় চুই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আমরা ইতিমধ্যে 4টি চুই গ্রাম প্রতিষ্ঠা করেছে। ফকিরহাট উপজেলায় বর্তমানে প্রায় 10,000 হেক্টর জমিতে চুই ঝালের আবাদ হয়েছে। কোরবানি ঈদকে সামনে রেখে চাহিদা বাড়ায় চাষিরাও লাভবান হচ্ছেন। ডিবিসি নিউজ ডেস্ক। এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় ঈদুল আজহার জামাত। 2016 সালের জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এটি হবে এই মাঠের ঈদুল আজহার 199তম জামাত। সকাল 9টায় শুরু হওয়া জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এখন ঈদের জামাত আয়োজনের শেষ মুহূর্তে তোড়জোড়। জেলা প্রশাসন, পুলিশ ও পৌর কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টায় মাঠকে নামাজের উপযোগী করার কাজ প্রায় শেষ। দাগকাটা, বালু ফেলে আর দেয়ালে রং করার পাশাপাশি সংস্কার করা হয়েছে অজুখানা ও টয়লেট। তবে আরও আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থার দাবি স্থানীয়দের। একটা ঐতিহ্যবাহী মাঠ হিসেবে পরিচিত আছে, আমরা এই জন্য আমাদের এখানে আসি। মাঠের মূল সমস্যা হলো আমরা মাঠের মধ্যে যে মাটি বৃষ্টি বাদল হলে এক কাদা জমে পানি জমে জায়গা। এবারে জামাতকে ঘিরেও নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। 2016 সালে জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখে মাঠ ও আশপাশে মোতায়েন থাকবে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনী। টোটাল ফোর্স সংখ্যা আছে 616 জন। 32টি চেকপোস্ট আমরা করেছি ইতিমধ্যে। 64টি সিসি ক্যামেরা অলরেডি স্থাপিত হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক
র্যাব নিয়োজিত আছে। দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। ঈদগাহ মাঠে অ্যাম্বুলেন্স, মেডিসিন এবং চিকিৎসা সামগ্রী সহ পর্যাপ্ত মেডিকেল টিম প্রস্তুত থাকবে। ঈদ জামাতে মুসল্লিরা জায়নামাজ ব্যতীত অন্য কিছু নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন না। অতীতের মতো এবার যেন উৎসবমুখর ও নিরাপদ জামাত সম্পন্ন হয় সে আশাবাদ স্থানীয় সংসদ সদস্যের। এই জামাত অনুষ্ঠিত করার জন্য ইতিমধ্যেই প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, বিজিবি সহ সরকারি বিভিন্ন দপ্তর কাজে নিয়োজিত আছেন। অত্যন্ত নিরাপদে এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে এই জামাত অনুষ্ঠিত হবে। মাঠে প্রস্তুত থাকবে মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক। 1828 সালে এই মাঠে একসঙ্গে 1.25 লাখ মুসল্লি নামাজ আদায় করেছিলেন, যা থেকে এর নাম হয় শোলাকিয়া। ডিবিসি নিউজ ডেস্ক। বিভাগীয় নগরী রংপুরের সর্ববৃহৎ কালেক্টরেট ঈদগাহ ময়দানে মুসল্লিদের নিরাপত্তায় নানা প্রস্তুতি নিয়েছে র্যাব 13। ঈদকে ঘিরে নগর জুড়ে টহল জোরদার করেছে বাহিনীটি। যানজট নিরসন ও মানুষের নিরাপত্তা নিশ্চিতে নগরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বাড়ানো হয়েছে টহল। পাশাপাশি সাদা পোশাকেও কাজ করছে র্যাব সদস্যরা। অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী দুপুরে কালেক্টরেট ঈদগাহ ময়দানের সার্বিক পরিবেশ পরিদর্শনে এসে গণমাধ্যমকে এসব কথা বলেন। কাল সকাল 8টায় রংপুরের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে কালেক্টরেট ঈদগাহ মাঠে। জেলায় এবার প্রায় 6000 ঈদগাহ জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে ঈদগাহর পাশাপাশি প্রতিটি মসজিদেও জামাত আয়োজনের প্রস্তুতি রেখেছে কর্তৃপক্ষ। বরাবরের মতো এবছর সৌদি আরবের সাথে বিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকালে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। পরে আল্লাহর কাছে নৈকট্য লাভের আশায় দেয়া হয় পশু কোরবানি। চাঁদপুরের 40টি গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। সকালে সাদরা ঈদগাহ মাঠ ও আশেপাশের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নোয়াখালীর 5 গ্রামেও মুসল্লিরা ঈদুল আজহা উদযাপন করেছেন। বরিশালের কয়েকটি স্থানে ঈদুল আজহা উদযাপন করেছেন বিভিন্ন দরবার শরীফের অনুসারীরা। বৃষ্টি উপেক্ষা করেই গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকার কয়েকটি পরিবার ঈদের নামাজ পড়েন। সকাল 9টায় নারায়ণগঞ্জের ফতুল্লায় লামাপাড়ায় ঈদের জামাত হয়। এতে অংশ নেন আশেপাশের জেলার মুসল্লিরাও। এছাড়াও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, মৌলভীবাজার, ঝিনাইদহ, মাদারীপুর, ফরিদপুর, বগুড়া, লক্ষ্মীপুর, সাতক্ষীরা ও বাগেরহাটের কিছু স্থানে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। টাঙ্গাইল সদরের যমুনা নদী পাড়ের মানুষের দীর্ঘদিনের দুঃখ নদী ভাঙন। বছর বছর মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে বেশ কিছু গ্রাম। বিগত সময় কর্তৃপক্ষ বহুবার আশ্বাস দিলেও হয়নি কাজের কাজ। তবে পানি সম্পদ মন্ত্রী স্থায়ী বাঁধ নির্মাণে আশ্বাস আলো দেখছেন স্থানীয়রা। যমুনা নদী তোর কাছে সুদাই। কষ্টের এই কাব্যগীতি 9 বছরের যমুনার ভাঙনে 2 বার বাড়ি ও 7 বার দোকান হারানো টাঙ্গাইল সদরের চরপৌলির 45 বছর বয়সী সোহেলের। আরো করুণ চিত্র স্বামী সন্তান হারা 61 বছর বয়সী হালিমা খাতুনের। আসল বাড়ি ভেঙে যায়, ফেরা বাড়ি নিলাম, হাও বাড়ি ভেঙে গেল গা, আর জায়গায় নাই, এখন কি করবি? পরে যে মাসের বাসতলা, মাসে কাঞ্চিতলা ভেঙে সাফা তুলে থাকলাম। পুরানো বাড়ি ঘর ভেঙে গেছে বিধর, সেজন্য আজকে আমরা অসহায়ভাবে আছি। জমি জমা যা ছিল সব যমুনা নদীর মধ্যে গেছে। এক যুগে এই এলাকার অন্তত 6টি গ্রাম মানচিত্র থেকে মুছে গেছে। সহায় সম্বলহীন হয়ে মানবতর জীবন যাপন করছে হাজারো পরিবার। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্থায়ী বাঁধের নির্বাচনী প্রতিশ্রুতি 90 দিনের মধ্যে বাস্তবায়নের কথা জানান টাঙ্গাইল 5 সদর আসনের এমপি, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আর আসছে অর্থ বছরেই 50 কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি পানি সম্পদ মন্ত্রীর। এই বেড়িবাঁধটা যাতে ভাঙ্গন থেকে চরবাসী রক্ষা পায়, বেড়িবাঁধটা সবার প্রাণের দাবি। এই জন্য আমি ওয়াদা করেছিলাম এই বেড়িবাঁধ আমি নির্মাণ করে দিব। এই অঞ্চলে একটা স্থায়ী বাঁধ নির্মাণ করব। এই কাজ ইমিডিয়েট আমরা শুরু করার জন্য ব্যবস্থা নিব। যত রকমের পরিকল্পনা আছে আমরা সকল পরিকল্পনা নিয়ে আপনাদের এখানে এই স্থায়ী বাঁধ নির্মাণ করবেন ইনশাআল্লাহ। এমপি ও মন্ত্রীর এমন আশ্বাসে এবারের ঈদ কষ্টে কাটলেও আগামীর ঈদ আনন্দে কাটানোর আশা এলাকাবাসীর। টাঙ্গাইলের সদর, কালিহাতী, ভুয়াপুর ও নাগরপুর এলাকার যমুনা নদী ভাঙনে বছর বছর গৃহহীন হয় হাজারো পরিবার।
সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা ছেলেসহ 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর এলাকা থেকে স্থানীয় জেলে ও নৌ পুলিশ নিখোঁজ নূর ইসলাম জমাদ্দার ও তার ছেলে ইব্রাহিম জমাদ্দারের মরদেহ উদ্ধার করে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 3 জনে। এর আগে মঙ্গলবার পুরাতন হিজলা এলাকা থেকে নিখোঁজ হারুন বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার বিকেলে হিজলা ফেরিঘাট এলাকায় কালবৈশাখীর কবলে পড়ে ইঞ্জিন চালিত নৌকাডুবিতে এই 3 জন নিখোঁজ হন। কিশোরগঞ্জের মিঠামইনে পূর্ব বিরোধের জেরে একজনকে বল্লমের আঘাতে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, ঘোড়াউত্রা নদীতে মাছ ধরার সময় রাত 2টার দিকে মুখোশ পরা 4 জন দেশি অস্ত্র, বল্লম ও দা নিয়ে মাছ ধরতে আসা 3 ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালায়। 2 ভাইকে আটকে রেখে বড় ভাইকে লক্ষ্য করে বল্লম দিয়ে আঘাত করে নদীতে ফেলে দেয়। এক পর্যায়ে পানিতে ডুবে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাইবান্ধায় চলছে বোরো ধান কাটা ও মাড়াই। জেলার মাঠ জুড়ে এখন পাকা ধানের সোনালী আভা। কৃষকের ঘরে নতুন ফসল তোলার আনন্দ থাকলেও তাতে ভাটা ফেলেছে টানা বৃষ্টি আর শ্রমিক সংকট। একদিকে আকস্মিক বৃষ্টিতে পেকে যাওয়া ধান ভিজে নষ্ট হওয়ার শঙ্কা, অন্যদিকে শ্রমিকের অভাবে সময় মতো ধান কাটতে না পেরে দিশেহারা কৃষক। সরকার ধানের মূল্য নির্ধারণ করে দিলেও বাস্তবে তারা সেই দাম পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকের। স্থানীয় বাজারে বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে। এতে উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এদিকে আধুনিক কৃষি যন্ত্র হারভেস্টার থাকলেও জেলার চাহিদার তুলনায় তা পর্যাপ্ত নয়। ফলে অধিকাংশ কৃষকই এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিক সংকটে হারভেস্টারের স্বল্পতা তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। কৃষকের দাবি, ধান কাটায় প্রয়োজনীয় যন্ত্রের সংখ্যা বাড়ানো, ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটকদের বরণের প্রস্তুত দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। হোটেল, মোটেল ও রিসোর্ট কক্ষের ভাড়া অর্ধেকের বেশি ছাড় দেওয়ার ঘোষণা হয়েছে। এছাড়া খাবার, রেস্তোরাঁ সহ পর্যটন সংশ্লিষ্ট নানা প্রতিষ্ঠানেও নেওয়া হয়েছে মূল্য ছাড়ের পাশাপাশি সেবার উদ্যোগ। ঈদে লাখো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠবে সৈকত নগরী, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইট পাথরের কোলাহল ছেড়ে প্রকৃতির কাছে শান্তির খোঁজে ছোটে ভ্রমণ পিপাসুরা। আর তা যদি হয় সৈকতের বিস্তৃত বালিয়াড়িতে, তাহলে যেন অন্যরকম এক অনুভূতি ছুঁয়ে যায় মনে প্রাণে। সারা বছর হাজারো পর্যটক ঘুরতে এলেও ঈদ কিংবা টানা ছুটির দিনগুলোতে ভিড় বেড়ে যায় কয়েক গুণ। লাখো পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলো। এবারের ছুটিতেও বিপুল সংখ্যক পর্যটক সমাগমের আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ছোট বড় মিলিয়ে প্রস্তুত প্রায় 5 শতাধিক হোটেল ও গেস্ট হাউস। হোটেল কক্ষের ভাড়া অর্ধেকের বেশি ছাড় ঘোষণা করা হয়েছে। এতে আশানুরূপ পর্যটক সমাগমের আশা ব্যবসায়ীদের। বর্ষাকালে সমুদ্রের সাথে হোটেলে কক্সবাজার ভ্রমণটা অনেক সুন্দর হয়। এবার আশা করতেছি কক্সবাজারের অন্যান্য বারের তুলনায় পর্যটক সংখ্যা অধিক আসবে এবং জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থাটা অনেক ভালো রয়েছে। দেশি বিদেশি প্রচুর পর্যটক কক্সবাজারে আসবে। আমরা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার ট্যুরের পক্ষ থেকে এইসব টুরিস্টদেরকে বিভিন্ন দর্শনীয় স্থানকে ঘুরে দেখাবো এবং তাদের থেকে আমরা গাড়ি থেকে 20% এবং আমরা হোটেল থেকে 40% তাদের ডিসকাউন্ট করার ব্যবস্থা করব। আমরা আশাবাদী এবার ঈদে লক্ষ লক্ষ পর্যটকের আগমন ঘটবে এবং পর্যটকরা বর্ষাকাল ও সাগরের তারা উপভোগ করতে পারবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও হয়রানি বন্ধে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আমরা কিন্তু ফুড প্যাট্রোলিং করছি, পাশাপাশি পুরো বিচ এলাকা কিন্তু আমরা শোডাউন করছি, পাশাপাশি আমরা মহড়া চালাচ্ছি যাতে মানুষজন আমাদেরকে দেখে বুঝতে পারে যে টুরিস্ট পুলিশ রয়েছে আর তারাও যেন স্বস্তি ফিল করে। শুধু সমুদ্র সৈকত নয়, হিমছড়ি ঝর্ণা, ইনানি, ডুলহাজার সাফারি পার্ক সহ কক্সবাজারের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো মুখরিত থাকবে পর্যটকদের পদচারণায়। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলা সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।